গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডফের লেখা বাউন্টি সিরিজের দ্বিতীয় বই মেন এগেইনস্ট দ্য সি, বইটির চতুর্থ পর্ব। পরদিন মানে মের ৮ তারিখ সকালে আমার ঝিমুনি ভাঙল সূর্য ওঠার আধ ঘন্টা পর। আকাশ মেঘশূন্য নীল। সাগরে এমন আকাশের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমার পাশে নেলসন আগেই জেগেছেও। আমাকে উঠতে দেখে ইশারায় দেখালো ক্যাপ্টেন ব্লাইকে। ঘুমিয়ে আছেন কুকুর কুণ্ডলী হয়ে। এক হাত মাথার নিচে দিয়ে বালিশ বানিয়েছেন। হাল ধরে আছে ফ্রায়ার, পাশে পেকওভার। কোল আর লেংক্লেটার বসে আছে সামনে মাস্তুলের কাছে। বাকি সবাই ঘুম। মৃদু বাতাসে নিঃশব্দে এগিয়ে চলেছে লঞ্চ। সামনে বিশাল বিস্তৃত বারিধি, শান্ত, যেন ঝড় ঝঞ্ঝা কাকে বলে জানেই না। কেউ কোনো কথা বললাম না। বসে বসে উপভোগ করতে লাগলাম রোদের মিষ্টি উত্তাপ। তোফুয়া ছাড়ার পর এই প্রথম একটু নির্ভাবনায় ঘুমাচ্ছেন মিস্টার ব্লাই। কোনোভাবে যেন তার এই ঘুম পুরো হওয়ার আগেই না ভাঙে, সে ব্যাপারে সতর্ক রইলাম আমরা। নতুন যারা জেগে উঠতে লাগলো, মুখে আঙুল দিয়ে ইশারায় তাদের চুপ থাকতে বললাম। আমাদের মতোই ক্যাপ্টেনের পোশাক আশাক দুমড়ে মুচড়ে নোংরা হয়ে গেছে, গালে 10 দিনের খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু তার মুখটা অদ্ভুত সতেজ এখনো। একটু ফ্যাকাশে, একটু বিবর্ণ দেখাচ্ছে বটে, কিন্তু কষ্টের কোনো ছাপ নেই। তবে কষ্টের কোনো ছাপ নেই, যা আমাদের সবার মুখে বেশ ভালোভাবেই পড়েছে। এডওয়ার্ড, নেলসন আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। লোকটার মুখের দিকে তাকালেই আমার বিশ্বাস করতে ইচ্ছে করে সত্যি আমরা একদিন পৌঁছাবো টিমোরে। নেলসন কি বলতে চাইছে বুঝতে অসুবিধা হলো না আমার। জেগে থাকুন আর ঘুমিয়ে থাকুন, মানুষকে আত্মবিশ্বাসে অনুপ্রাণিত করার মতো উপাদানগুলো প্রকাশিতই থাকে তার চেহারায়। টানা 3 ঘন্টা ঘুমানোর পর উঠলেন ব্লাই। ততক্ষণে বাকি যারা ঘুমিয়েছিল সবাই উঠে রোদ পোহাতে লেগেছে। তবে আমাদের এই মুহূর্তের সৌভাগ্য নিয়ে কেউ একটা কথা উচ্চারণ করছে না। নেলসন আর আমি পেশাদার নাবিক বলতে যা বোঝায় ঠিক তা নই। সেই আমরা পর্যন্ত বিশ্বাস করি সাগরে এ নিয়ে আলাপ করতে হয় না। ভালো আবহাওয়ার প্রশংসা করার অর্থ তাকে বিদায় নিতে প্রলুব্ধ করা। কিছুক্ষণের মধ্যেই যথেষ্ট গরম হয়ে উঠল আমাদের দেহ। ভেজা কাপড় চোপড় সব শুকিয়ে গেল। এবার আমরা লাগলাম লঞ্চটাকে একটু সাফসুত্র করার কাজে। সাফসুত্র কিছু না, ময়লা আসবে কোত্থেকে যে সাফ করব। আসলে জিনিসপত্র যে সামান্য আছে সেগুলোকে আর একটু ভালো মতো গুছিয়ে রাখা। এই সুযোগে ক্যাপ্টেন ব্লাই একটা দাড়ি পাল্লা তৈরি করালেন। এখন থেকে মেপে খাবার ভাগ করা হবে। এতদিন অনুমানের উপর নির্ভর করে করা হলেও এখন আরো নিখুঁত পদ্ধতি জরুরি হয়ে পড়েছে। মানুষ সবাই তো আর সমান নয়, পরিস্থিতিটাও খারাপ। যে কোনো সময়ে কেউ তাকে কম দেয়া হচ্ছে মনে করে প্রতিবাদ জানিয়ে বসতে পারে। সঙ্গে সঙ্গে তার দলে যে আরো 2-4 জন জুটে যাবে না তা জোর করে বলার উপায় নেই। ফলে ঝগড়া বিবাদ শুধু নয়, মারামারি হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। সুতরাং আগে থেকেই সাবধান হতে চান মিস্টার ব্লাই। তাছাড়া আমাদের খাবার টিমোরে পৌঁছার আগেই যাতে শেষ না হয়ে যায় তা নিশ্চিত করার জন্য খাবার মেপে সরবরাহ করা জরুরি। দাড়িপাল্লার পাল্লা তৈরি হলো 2টো নারকেলের মালা দিয়ে, দণ্ড সরু লম্বা একটা কাঠ দিয়ে। দণ্ডের দুপ্রান্তে পাল্লা 2টো ঝোলানো হলো সুতো দিয়ে। সুতোর মিস্ত্রি পার্সেল জিনিসটা তৈরি করে দিল। দেখতে খুব একটা ভালো না হলেও ওটা দিয়ে কাজ চলে যাবে আমাদের। জিনিসপত্র নাড়াচাড়া করার সময় নৌকার খোলে 2-3টে পিস্তলের গুলি পাওয়া গেছে। প্রতিটার ওজন হবে মোটামুটি 1 পাউন্ডের 25 ভাগের 1 ভাগের মতো। সাবধানে হিসেব করে ব্লাই ঠিক করলেন এক এক বেলায় আমাদের প্রত্যেককে 1 গুলির ওজনের সমপরিমাণ রুটি খেতে দেবেন। তাহলে যা খাবার আছে তা দিয়ে টিমোর পর্যন্ত পৌঁছানো যাবে আশা করা যায়। 1 গুলির সমান ওজনের রুটি আর সিকি পাইন্ট পরিমাণ পানি দেয়া হবে সকাল 8টায়, দুপুরে আর সূর্যাস্তের সময়। খাবারের পরিমাণ দেখে সবার চেহারা যা হলো সে দেখার মতো। তবে প্রতিবাদ করল না কেউ। সবাই জানে তাদের বাঁচানোর জন্যই এ পরিমাণ ঠিক করেছেন ক্যাপ্টেন। নুন দেয়া শুয়োরের মাংসটুকু রেখে দেওয়া হবে মাঝে মধ্যে যখন বেশি পুষ্টির প্রয়োজন হবে তখনকার জন্য। কয়েকটা নারকেল এখনো আছে। ঠিক হলো যতদিন ওগুলোই চলবে ততদিন আমরা রুটি পানির বদলে নারকেলের শ্বাস আর পানি খেয়ে কাটাবো। যদ্দূর মনে আছে মের 10 তারিখে আমরা শেষ নারকেলটা শেষ করেছিলাম। খাবার সরবরাহের পদ্ধতিটা হলো এরকম। সবার হয়ে যেতে পারে এমন অনুমান করে একটা রুটি বাক্স থেকে বের করে
একটা কাপড়ে মুড়ে পৌঁছে দেওয়া হয় ক্যাপ্টেন ব্লায়ের কাছে। সাধারণত তিনি নিজেই পাল্লায় মেপে খাবার ভাগ করেন। 18টা সমান ভাগ হয়ে যাওয়ার পর একে একে রুটির টুকরোগুলো হাতে হাতে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন জনের কাছে। পানির পাত্রগুলো রাখা হয় লঞ্চের মাঝামাঝি জায়গায়। মিস্টার ব্লাই যখন রুটি ওজন করতে থাকেন তখন ফ্লায়ার বা নেলসন বা আমি পানি ভাগ করে দিই। ব্লাইয়ের শিঙের কাপে করে মেপে আমি যে মদের গ্লাসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ঢেলে দেয়া হয় বিভিন্ন জনের কাছে। যে ভঙ্গিমায় ওরা খাবার বুঝে নেয় এবং খেয়ে ফেলে সেও এক মজার দৃশ্য। বেশিরভাগই মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে রুটি আর পানিটুকু। এদের একজন পার্সেল। প্রতিবার একই ভঙ্গিতে সে খাবার খায়। হাতের বিশাল থাবার উপর রুটির টুকরাটা ফেলে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, যেন নিশ্চিত হয়ে নেয় যে সত্যি ওটা ওখানে আছে। তারপর চেহারায় চরম বিরক্তি ফুটিয়ে তুলে হপ করে মুখের ভেতর দিয়ে দেয় রুটিটুকু এবং দুবার চিবিয়ে চালান করে দেয় পেটে। অনেকে মিস্টার ব্লায়ের দৃষ্টান্ত অনুসরণ করে। একটা নারকেলের মালায় তিনি পানিটুকু নিয়ে ধীরে ধীরে অনেক সময় নিয়ে রুটিটুকু ভিজিয়ে ভিজিয়ে খান, যাতে তার মনে এমন একটা মোহ অন্তত জন্মে যে তিনি পরিপূর্ণভাবে একবেলার আহার খাচ্ছেন। ব্লাইয়ের কেরানি স্যামুয়েল আরেকটা বিশেষ ঢঙে খায় তার খাবার। সকালের পানিটুকু ছাড়া দিনের বাকি খাবার সে জমিয়ে রাখে সারাদিন। সন্ধ্যায় একেবারে খায়। ওর খাবার ও যেভাবে খুশি খাবে তাতে কারো কিছু বলার থাকার কথা নয়। কিন্তু আমার ধারণা ও যখন 3 বেলার রুটি আর 2 বেলার পানি একসাথে খায় তখন সবাই ক্ষুধার্ত ঈর্ষাকাতর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে বলেই ও এভাবে খায়। সবার মনে ঈর্ষা জাগানোর এই ব্যাপারটা স্যামুয়েল উপভোগ করে। তবে হ্যাঁ, ওর আত্মসংযমের প্রশংসা না করে উপায় নেই। মেপে খাবার দেয়া শুরু হওয়ার পর থেকে টিমোর পৌঁছানো পর্যন্ত একদিনও ওকে এই নিয়ম ভাঙতে দেখিনি। কোল কোনো সময়ই প্রার্থনা না করে খায় না, পরিমাণে তা যত কমই হোক। নিচু কণ্ঠে সে উচ্চারণ করে তার সংক্ষিপ্ত প্রার্থনা। ওর কাছাকাছি যে কজন থাকে তারা ছাড়া আর কেউ শুনতে পায় না। আমি শুনেছি সে প্রার্থনা, বহুবার শুনেছি। প্রতিবারই এক, আমাদের স্বর্গীয় পিতা, তোমার প্রতি কৃতজ্ঞ আমরা, কারণ তোমার সদয় পরিচর্যা দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছ এবং তোমার দয়ার দান বর্ষিত হয়েছে আমাদের মতো হতভাগ্যদের জন্য। সকাল গড়িয়ে দুপুর হলো। আবহাওয়া এখনো সকালের মতোই চমৎকার। মৃদু বাতাস স্বচ্ছন্দ গতিতে নিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। সূর্য যখন মাথার উপর তখন ব্লাই হিসেব করলেন আমরা এখন কোথায় আছি। লগ অনুযায়ী 7 তারিখ দুপুর থেকে এখন পর্যন্ত 62 মাইল এগিয়েছে লঞ্চ। তোফা ছাড়ার পর একদিনে এত কম পথ আর অতিক্রম করিনি। তবু আমরা খুশি। আবহাওয়া ভালো থাকায় গতি একটু কমেছে বটে, কিন্তু কষ্টও কমেছে। আর যাই হোক, ভেজা শরীরে থাকতে হচ্ছে না, সূর্যের উত্তাপ উপভোগ করতে পারছি। তাছাড়া পানি সেচার ক্লান্তিকর কাজটা থেকেও রেহাই পেয়েছি। শেষ দিনে 62 মাইলের অর্থ তোফা থেকে এ পর্যন্ত ঠিক 500 মাইল এসেছি, অর্থাৎ টিমুর পর্যন্ত দূরত্বের প্রায় 7 ভাগের 1 ভাগ। তার মানে আমাদের গড় গতি দিনে 80 মাইলের বেশি। কথাটা যখন ব্লাই জানালেন সবাই বেশ অনুপ্রাণিত বোধ করলাম। 500 মাইলকে বিশাল দূরত্ব মনে হলো। এতটা দূরত্ব নিরাপদে আসতে পেরেছি ভেবে গর্ব হতে লাগলো। কিন্তু আরো যে 3000 মাইল সামনে আছে এ নিয়ে একটা কথা উচ্চারণ করলাম না কেউ। দুপুরে খাওয়ার পর এক দুঃসাহসিক কাণ্ড করলেন মিস্টার ব্লাই। দাড়ি কামালেন। সাবান পানি ছাড়া দাড়ি কামানোর প্রচেষ্টাকে দুঃসাহসিক কাণ্ড ছাড়া আর কি বলা যায়। পেছনের পাটাতনে বসলেন পেকওভারের 2 হাঁটুর মাঝে মাথা রেখে ঊর্ধ্বমুখী হয়ে। আর তার ভৃত্য স্মিথ সামনে গুড়ি মেরে খুঁট চালালো শুকনো খড়খড়ে দাড়িতে। মুহূর্তে মুহূর্তে থামতে হলো তাকে খুঁড়ে শান দেওয়ার জন্য। পুরো 1 ঘন্টা নিল কাজটা শেষ করতে। ব্লাইয়ের যে কি দুরবস্থা হলো সে বলার নয়। তার দুর্দশা দেখে আমরা আর কেউ প্রলুব্ধ হলাম না তার দৃষ্টান্ত অনুসরণ করতে। ঈশ্বরের কসম স্মিথ। অগ্নি পরীক্ষাটা শেষ হওয়ার পর তিনি বললেন, এই কাজ আবার করার চাইতে আমি জঙ্গলি ইন্ডিয়ানদের হাতে পড়তে চাইব খুশি মনে। মিস্টার নেলসন, ইন্ডিয়ানদের হাতে কখনো দাড়ি কামিয়েছ? একবার, জবাব দিল নেলসন। ক্যাপ্টেন কুক আর আমি দুজনেই একবার পরীক্ষাটা চালিয়েছিলাম লিফুগা দ্বীপে। ওরা দুটো ধারালো ঝিনুক ব্যবহার করেছে। 2 ঝিনুকের মাঝখানে দাড়ি নিয়ে চাপ দিয়ে কেটে ফেলে। কাজটা সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর সন্দেহ নেই, তবে এত কষ্টকর মনে হয় না। মাথা ঝাঁকালেন ব্লাই। আমিও চালিয়েছি পরীক্ষাটা, সত্যি এত কষ্ট হয় না। শুনেছি ইন্ডিয়ান মায়েরা তাদের বাচ্চাদের মাথা কামায় কাঠের টুকরোয় হাঙরের দাঁত লাগানো এক ধরনের অস্ত্র দিয়ে।
খুঁট দিয়ে কামালে যেমন হয় তেমন নাকি নিখুঁত হয় ওদের কামানো। কিন্তু যাই বলো, নিজের চোখে না দেখলে আমি এটা বিশ্বাস করব না। কিছু কিছু কাজে ইন্ডিয়ানগুলো এমন পটু, বলল পেকোভার। তবে আমাদের নিয়মই আমাদের পছন্দ, অন্তত দাড়ি কামানোর বেলায়। এখন পোর্টসমাউথের সবচেয়ে জঘন্য নাপিতের দোকানে যেতে পারলেও আমি ধন্য মনে করতাম নিজেকে। পোর্টসমাউথের মুখ আবার দেখবে মিস্টার পেকোভার, এই ব্যাপারে কোনো সন্দেহ মনে রেখো না, শান্ত কণ্ঠে বললেন মিস্টার ব্লাই। গভীর নিস্তব্ধতা নেমে এলো আমাদের ভেতর। সবাই তাকালো তার দিকে। সকরুণ ঐকান্তিক এক আগ্রহ সবার চোখে মুখে। সবাই বিশ্বাস করতে চাইছে, আশা করার মতো সত্যি সত্যি কিছু নেই জেনেও চাইছে। কিন্তু ব্লাইয়ের কণ্ঠস্বর বা আচরণ কোনোটাতেই সন্দেহের লেশ মাত্র নেই। ভাবখানা যা তিনি বলেছেন বুঝে শুনেই মন থেকে বিশ্বাস করেই বলেছেন। আরেকটা জিনিস আমরা দেখব ওখানে, বলে চললেন তিনি। ফ্লেচার ক্রিশ্চিয়ানের ফাঁসি শুধু ওর না, ওর সাথে যারা যোগ দিয়েছে সবার। বহুদিন অপেক্ষা করতে হবে মিস্টার ব্লাই মনের সেই শান্তি পাওয়ার জন্য, জবাব দিল পার্সেল। বহুদিন? রাজার আইনের হাত অনেক লম্বা, মনে রেখো। ওরা যেখানেই লুকাক ঠিকই ওদের ঘাট ধরে বের করে আনবে। মিস্টার নেলসন, কোথায় যাবে ওরা তোমার মনে হয়? আমার নিজের একটা মত আছে, কিন্তু তোমাদেরটা শুনতে চাই আগে। জাহাজ হারানোর পর এই প্রথম মিস্টার ব্লাই বিদ্রোহীদের সম্পর্কে স্রেফ গালিগালাজের অতিরিক্ত কিছু বলতে বা শুনতে চাইলেন। কোথায় যাবে ঠিক বলতে পারবো না, জবাব দিল নেলসন। তবে ওদের বেশিরভাগ কোথায় যেতে চাইবে তা বলতে পারি, তাহিতিতে। আমারও তাই মনে হয়, বললেন ব্লাই। ঈশ্বর করুন বদমাসের বাচ্চাগুলো যেন তাই করে। আমার মনে আছে স্যার, লঞ্চের দড়ি কেটে দেওয়ার পর কয়েকজন হইচই করে চিৎকার করে উঠেছিল, এবার তাহিতির পথে। অনেক হইচই হচ্ছিল, কিন্তু আমি এই কথাটা স্পষ্ট শুনেছিলাম। অন্যরা কি করবে জানি না, বলল নেলসন। একজন যে ওখানে বেশি দিন থাকবে না তাতে সন্দেহ নেই, মিস্টার ক্রিশ্চিয়ান। মুহূর্তে গুম হয়ে গেলেন মিস্টার ব্লাই। কেউ যেন আচমকা চড় মেরেছে ওর মুখে। নেলসনের দিকে তাকালেন ভ্রুকুটি করে, চাপা ক্রোধ জ্বলছে দু চোখে। মিস্টার নেলসন, আর কখনো যেন বদমাসটার নামের আগে সম্মানসূচক কিছু না শুনি। আমি দুঃখিত স্যার, বলল নেলসন। আর কখনো বলবে না। জানি তোমার মুখ ফসকে বেরিয়ে গেছে, কিন্তু ওই মুখ ফসকানোটা যেন আর কখনো না হয়। তবে হ্যাঁ, ওর সম্পর্কে তোমার ধারণার সাথে আমি একমত। ওদের খোঁজে প্রথমেই যে তাহিতিতে যাওয়া হবে এটুকু বোঝার বুদ্ধি ওর আছে। তবে দেখে নিও, সবাই ওর সাথে সাথে যাবে না, কিছু থেকেই যাবে, এবং ওদের হাতে পাবো আমরা। হাত খুললেন তিনি, শক্ত করে মুঠো পাকালেন, যেন বিদ্রোহীদের অনেকেরই গলা পেয়ে গেছেন নাগালের ভেতর। হ্যাঁ, তিক্ত কণ্ঠে বলল পার্সেল, কিন্তু পালের গোদাটা পালাবে, ওর খোঁজ কখনো পাওয়া যাবে না। এই কথা বলছো তুমি? রুক্ষ একটা হাসি হাসলেন ব্লাই। আমাকে এখনো চিনতে পারোনি মিস্টার পার্সেল। প্রার্থনা করি আমাকেই যেন পাঠানো হয় ওদের খোঁজে। প্রশান্ত মহাসাগরে এমন কোন দ্বীপ নেই, জানা বা অজানা, যেখানে গিয়ে ও আমার হাত থেকে বাঁচতে পারবে। ঈশ্বরের কসম বলছি, ওকে আমি খুঁজে বার করবই। ও নিজেও জানে সে কথা। আপনার কি মনে হয় স্যার, কোথায় যেতে পারে ও? জিজ্ঞাসা করল ফ্রায়ার। এ নিয়ে আমরা আর কথা বলবো না মিস্টার ফ্রায়ার, বললেন ব্লাই, এবং এখানেই বিদ্রোহীদের সম্পর্কে আলাপের সমাপ্তি হলো আপাতত। পরে বেশ কিছুদিনের ভেতর আর উঠল না এই প্রসঙ্গ। জাহাজ হারানোর বেদনা এবং অপমান ব্লাই ভুলতে পারেননি। যদিও বাউন্টি সম্পর্কে কদাচিৎ তিনি আলাপ করেন, তবু আমরা জানি ওটার চিন্তা সবসময় আছে তার মনে। ওই দিনই বিকেলে ব্লাই নিউ হল্যান্ড এবং নিউ গিনির উপকূলীয় এলাকা সম্পর্কে তার যা জানা আছে বললেন আমাদের। মিস্টার ফ্রায়ার আর মিস্টার এলফিনস্টোন, বিশেষ করে তোমাদেরকে বলছি, আমার যদি কিছু হয় এই অজানা সাগরের উপর দিয়ে লঞ্চ চালিয়ে নেওয়ার দায়িত্ব পড়বে তোমাদের উপর। সেজন্য সময় থাকতে তোমাদের জেনে নেওয়া দরকার কোন পথে কিভাবে এগোবে। আমি তো বটেই, সারা সভ্য দুনিয়া এই সাগর সম্পর্কে এখনো তেমন কিছু জানতে পারেনি। আমি যেটুকু জানি তা ক্যাপ্টেন কুকের কাছে শোনা। তৃতীয়বার যখন তিনি রেজলিউশন নিয়ে অভিযানে বেরোন, তখন আমি তার মাস্টার ছিলাম, সে সময় শুনেছি। সেবার আমাদের মূল দায়িত্ব ছিল উত্তর গোলার্ধ পর্যবেক্ষণ।
তবে হাতে সময় পেলেই ক্যাপ্টেন কুক অফিসারদের শোনাতেন পশ্চিম প্রশান্ত মহাসাগরে তার আগের অভিযানগুলোর কাহিনী। বিশেষ করে বলতেন এন্ডেভার প্রণালী অতিক্রমের গল্প। প্রণালীটার নামকরণ তিনিই করেছিলেন। আমি বেশ কৌতূহল নিয়ে গল্প শুনতাম, কিন্তু কখনো ভাবিনি যেসব তথ্য তিনি সে সময় দিয়েছিলেন তা কোনোদিন কাজে লাগবে। একথা কেন বলছি তা নিশ্চয়ই বুঝতে পারছ। মিডশিপম্যান হ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, সাগর সম্বন্ধে জ্ঞান লাভ কখনো বৃথা যায় না নাবিকদের জীবনে। কখন কোন তথ্যটা কাজে লেগে যাবে কেউ বলতে পারে না। এন্ডেভার প্রণালী ছাড়া আর কোনো পথ নেই ওই দ্বীপগুলোর মাঝ দিয়ে? জিজ্ঞেস করল এলফিনস্টোন। থাকতে পারে, জবাব দিলেন ব্লাই, কিন্তু আমি জানি না সেটা বা সেগুলো কোথায়। ক্যাপ্টেন কুক ওটার অবস্থান সম্পর্কে যা বলেছিলেন সেসব তোমাদের শোনানোর খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার জার্নালের ভেতর একটা মানচিত্র আছে, ওটা দেখলেই মোটামুটি বুঝতে পারবে। তোফার গুহায় বসে স্মৃতি থেকে এঁকে রেখেছি। ক্যাপ্টেন কুকের মতে প্রশান্ত মহাসাগরের আর কোথাও এত বেশি রিফ বা ডুবো পাহাড় ছড়ানো নেই। এক কথায় ভয়ঙ্কর জায়গা। এই ভয়ঙ্কর জায়গা পার হওয়ার জন্য আমি যদি না থাকি, তোমাদের সম্বল বলতে ওই মানচিত্রটা। এখন থেকে সবাই মনে গেঁথে নাও একটা কথা, ইচ্ছা থাক আর না থাক, ঝড় ঝঞ্ঝা ঢেউ সব উপেক্ষা করে ওখান দিয়ে যেতে হবে। সুতরাং যদি কোনো ক্রমে যতটা আশা করছো তার চেয়ে বেশি, মানে 12 সমান্তরালেরও উত্তরে চলে যাও, তাহলে তখন থেকেই চেষ্টা করবে যতটা সম্ভব দক্ষিণে চলে আসার। প্রতিটা সুযোগ কাজে লাগাবে, যাতে 13 দক্ষিণ এলাকার নিউ হল্যান্ড উপকূল বরাবর পথ করে নিতে পারো বিপুল বিস্তৃত ডুবো প্রাচীরগুলোর ভেতর দিয়ে। যদুর মনে আছে, ওখানে একটা সরু চ্যানেল দেখেছিলেন ক্যাপ্টেন কুক, নাম দিয়েছিলেন প্রভিডেন্সিয়াল চ্যানেল। ওখান দিয়ে যদি এগিয়ে যেতে পারো তাহলে আর চিন্তা নেই, সুন্দর বাতাসে উপকূল ধরে চলে যেতে পারবে নিউ হল্যান্ডের উত্তর অন্তরীপে। সেখান থেকে পার হয়ে যেতে পারবে এন্ডেভার প্রণালী, তারপর খোলা সাগর টিমোর পর্যন্ত। ভুলব না স্যার, বলল ফ্রায়ার, কিন্তু ঈশ্বর না করুন শেষ পর্যন্ত আপনি থাকবেন না কেন বলছেন? আমার বিশ্বাস ঈশ্বর না করবেন, তবে আমাদের যে অবস্থা তাতে সম্ভব অসম্ভব সব ধরনের দুর্ঘটনার জন্যই তৈরি থাকা উচিত। স্যার, ওখানে কোনো দ্বীপ আছে নিউ হল্যান্ড রিফের ভেতর? জিজ্ঞেস করলে হেওয়ার্ড। হ্যাঁ, আমার যদ্দূর মনে পড়ছে ক্যাপ্টেন কুক বলেছিলেন বেশ অনেকগুলো লেগুন আছে ওখানে। একটাতেও মানুষ দেখতে পাননি, তবে কিছু কিছু চিহ্ন দেখে তার বিশ্বাস জন্মেছিল জঙ্গলিরা মাঝে মাঝে আসে ওসব দ্বীপে সময় কাটাতে বা বেড়াতে। রিফ পেরোতে পারলে ওগুলোর কোনো একটাতে আমরা নামবো, একটু হাত পা ছড়িয়ে নেব। খাবার দাবার পাওয়া গেলে তো আরো ভালো। নিউ হল্যান্ড এখান থেকে কত দূর স্যার? হ্যালেট জিজ্ঞেস করল। এ নিয়ে কিছু বলবো না, সস্নেহে বললেন ব্লাই। যে পথ পেছনে ফেলে এসেছ তা নিয়ে যদি ভাবতে ইচ্ছে করে তো ভাবো, কিন্তু মনকে কখনো নৌকার চেয়ে জোরে ছুটতে দিও না। লেবক অভিজ্ঞ নাবিক, ওকে জিজ্ঞেস করে দেখো ঠিক বলেছে কিনা। জি স্যার, একদম ঠিক বলেছেন, উস্কো খুস্কো মাথাটা ঝাঁকিয়ে বলল লেবক। মিস্টার হ্যালেট, নরক যন্ত্রণা যদি ভোগ করতে না চাও তো সামনের পথ নিয়ে মাথা ঘামিও না। ব্যাস, আলাপ আলোচনা শেষ, আবার সবাই চুপ। বসে বসে লেবকের ধৈর্যের পরীক্ষা দেয়া দেখছি। পেছনের বড়শি বাঁধা সুতোটার কাছে বসে আছে ও। ডলফিনটা হারানোর পর থেকে এ পর্যন্ত প্রায় পুরো পথ ও যত্ন করে ওটা পানিতে রেখেছে। টোপ হিসেবে দেওয়ার মতো কিছুই নেই, সেজন্য ও আর সারেং কোল তাদের জানা সব কৌশল খাটিয়ে রঙিন ন্যাকড়া, চকচকে ছুরির বাট ইত্যাদি বেঁধে মাছগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে। লাভ হয়নি, একটা মাছও টোপ গেলেনি। মাঝে মাঝে রুদ্ধশ্বাস অপেক্ষার মুহূর্ত আসে, যখন বড়সড় কোনো মাছ ছুটে যায় বড়শি লক্ষ্য করে, কিন্তু অবধারিতভাবে ওটা কাছাকাছি গিয়ে টের পায় যা দেখে ছুটে এসেছে সেটা খাবার নয়, ঘুরে চলে যায় অন্যদিকে। চারপাশে মাছের লাফালাফি দেখে পাগল হয়ে উঠি কখনো কখনো। এত মাছ, মাঝে মাঝে ঝাঁক বেঁধে চলে লঞ্চের পাশে পাশে, কিন্তু একটাও ধরার উপায় নেই। তাই বলে কোল আর লেবুক আশা ছাড়েনি। ধৈর্যের মূর্তিমান প্রতিরূপ ওরা। নতুন নতুন কৌশল উদ্ভাবন করছে ঘন্টায় ঘন্টায়, কিন্তু ফলাফল যা ছিল সেই শূন্য। আমাদেরকে অবাক করে দিয়ে সারাদিন আবহাওয়া ভালো রইল। সন্ধ্যায় সূর্য যখন ডুবছে তখনও আকাশ একেবারে মেঘহীন। সাগর এত শান্ত যে এক ফোঁটা পানি উঠছে না লঞ্চে। সূর্যাস্তের পর দ্রুত অন্ধকার নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠল শূন্য সাগরকে জ্যোৎস্নায় ভাসিয়ে।
পার্সেল বসে আছে মাস্তুলের কাছে, পিঠ সোজা, ফাটা মাথায় পট্টি বাঁধা। সেই যে বাঁধা হয়েছে আর বদলানো হয়নি, ফলে নোংরা হয়ে গেছে পট্টির কাপড়। চাঁদের আলো পার্সেলের মূর্তিটাকে অদ্ভুত সৌম্য, একটু যেন বীরত্বব্যঞ্জক এক মাত্রা দান করেছে। বিদ্রোহের দিন দাঁড় টেনে বাউন্ডারির কাছ থেকে সরে আসছিলাম, তখন একটা চিন্তা আমার মাথায় জেগেছিল। এত ছোট্ট একটা নৌকায় ক্যাপ্টেন ব্লাই আর পার্সেলের মতো মানুষ কতদিন শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে? জাহাজে থাকতে সাপে নেউলের সম্পর্ক ছিল দুজনের। আমরা তাহিতিতে পৌঁছানোর অনেক আগে ভ্যান ডিয়েমেন্স ল্যান্ডে সূত্রপাত এই শত্রুতা। সুতোর মিস্ত্রি হিসেবে নিজের যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই পার্সেলের মনে। নিজেকে সে তার পেশার সম্রাট গোত্রীয়দের একজন মনে করে, সুতরাং ব্লাইয়ের সঙ্গে লাগতে তার দেরি হয়নি। তবে হ্যাঁ, অহংকারী হোক আর যাই হোক, ন্যায় নীতি জ্ঞান, ঔচিত্যবোধ ও টনটনে। সেজন্যই বিদ্রোহের পর নির্দ্বিধায় সিদ্ধান্ত নিয়েছিল ক্যাপ্টেনের সঙ্গে আসার। ক্রিশ্চিয়ানোকে জাহাজে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি জানি মনে মনে ও খুশি ব্লাই জাহাজ হারানোতে। ব্যাপারটাকে ও তার স্বেচ্ছাচারিতার যথাযোগ্য শাস্তি হিসেবেই ভাবে। পাশাপাশি এও জানি ওর মতো নেতা অনুগত লোক কমই আছে আমাদের ভেতর। রাতটা আমরা দিনের মতোই আরামে কাটালাম। তোফাত ছাড়ার পর এত আরামে আর রাত কাটেনি। আমাদের বসা বা শোয়ার ভঙ্গি আগের মতোই, গুটিসুটি হয়ে বা কুণ্ডলি পাকিয়ে, কিন্তু অন্য সব দিক দিয়ে স্বস্তি আগের যে কোনো রাতের চেয়ে বেশি। বাতাস উষ্ণ, নৌকায় পানি ওঠা নেই, ফলে ভেজাও নেই, নেই পানি সেচার কষ্ট। বেশ কয়েক ঘন্টা ঘুমাতে পারলাম আমরা। পরের দিনটাও একই রকম রইল। আকাশ পরিষ্কার, সাগর শান্ত, পূব দক্ষিণ পূব থেকে হালকা বাতাস। ভোরে সবাইকে জাগিয়ে দিলেন ব্লাই। আড়মোড়া ভেঙে হাত পায়ের জড়তা ছাড়ানোর সুযোগ পেলাম কোনো মতে। তারপরই কাজে লেগে যেতে হলো। কোলের নেতৃত্বে কয়েকজন লাগলাম দড়ির টানা দিয়ে মাস্তুল দুটোকে মজবুত করার কাজে। বাকিদের সহায়তায় সুতোর মিস্ত্রি লঞ্চকে খারাপ আবহাওয়ার উপযোগী করে তুলল। কিনারার উপর 9 ইঞ্চি উঁচু প্রাচীরের মতো করে পালের মোটা কাপড় লাগানো হলো সারা লঞ্চ ঘিরে। আমাদের অতিরিক্ত পালটা ফালি করে কেটে করা হলো এটা। এই প্রাচীরের খুঁটি তৈরি হলো পেছনের পাটাতনের একটা কাঠ সরু করে কেটে। কাঠের টুকরোগুলো লঞ্চের কিনারের সাথে শক্ত করে পেরেক মেরে দিল পার্সেল। তারপর সেগুলোর সাথে টান করে আটকে দেয়া হলো পালের মোটা কাপড়। সারেঙ্গের নেতৃত্বে আমরা কাজ শেষ করলাম দুপুরের মধ্যে, কিন্তু পার্সেলের কাজ শেষ হতে হতে বিকেল গড়িয়ে গেল। ভয়ানক পরিশ্রম করতে হলো ওকে। কাজটা তেমন কঠিন কিছু নয়, তবু হলো পরিশ্রম। তার প্রধান কারণ অল্প জায়গার ভেতর কাজ করতে হলো ওকে। এছাড়া প্রায় 7 দিনের অনাহার তো আছেই। এইসব অসুবিধার মধ্যেও পার্সেল কাজ করলো খুব ভালো। ব্লাইয়ের মন্তব্য শুনে আমি পর্যন্ত খুশি হয়ে উঠলাম। চমৎকার হয়েছে মিস্টার পার্সেল, আমাদের কাজ ভালো মতোই চলে যাবে এ দিয়ে। সন্দেহ নেই প্রশংসাটা একটু বেশি করেছেন ব্লাই, কিন্তু পার্সেল যা জবাব দিল তা না দিলে কি আরো পার্সেল? মাফ করবেন স্যার, আমি জানি খুব ভালো হয়নি আমার কাজ, কিন্তু যা অস্ত্রপাতি সাজ সরঞ্জাম আছে তা দিয়ে এর চেয়ে ভালো সম্ভব নয়। এদিন দুপুরবেলা লক ভাসিয়ে গতি মেপে হিসেব কষে ব্লাই জানালেন, গত 24 ঘন্টায় আমরা 64 মাইল পাড়ি দিয়েছি। পার্সেলের কাজ শেষ হওয়ার পর দীর্ঘ নীরবতা নেমে এলো আমাদের ভেতর। প্রায় 2 ঘন্টা একটানা সাগরের নৈশব্দ শুনলাম। তারপর হঠাৎ নেলসন একটু নড়ে চড়ে উঠল। একটা কথা না বলে পারছি না মিস্টার ব্লাই, এই যে এত সুন্দর বিশাল এত শান্ত একটি সাগর, আমার সন্দেহ হচ্ছে এটা বাস্তব তো? অদ্ভুত কল্পনা তোমার যা হোক, মৃদু হেসে জবাব দিলেন ব্লাই। এই সাগর বাস্তব মিস্টার নেলসন, এর চেয়ে বাস্তব আর কিছু হয় না। আমার কথা তুমি বিশ্বাস করতে পারো। মের 12 তারিখে দুপুরে শুনলাম ক্যাপ্টেন ব্লাই ফ্রায়ারকে বলছেন, সবচেয়ে খারাপ অংশটা মনে হয় পেরিয়ে আসতে পেরেছি। আমারও তাই মনে হয় স্যার, জবাব দিল ফ্রায়ার। কিন্তু আমি জানি আমাদের সবার, এমনকি ব্লায়ের মতো, ও যা বলল তা বিশ্বাস করে না। আধ ঘন্টা আগে ঝড় থেমেছে, কিন্তু সাগর এখনো যে রূপ ধরে আছে তাকে এক কথায় বলা যায় ভয়ঙ্কর। একটু আগে হাল ধরেছে ফ্রায়ার। 18 ঘন্টায় এই প্রথম বিশ্রাম পেয়েছেন ব্লাই। সময় মতো ব্লাই মাস্তুলে টানা দেয়া, লঞ্চের কিনার মোটা কাপড় দিয়ে ঘেরা, এসবের মতো সতর্কতামূলক কাজগুলো করিয়েছিলেন। নইলে কি যে হতো তা একমাত্র ঈশ্বরই জানেন। সেদিনই মানে 9 মে রাতে প্রায় 9টার দিকে একসাথে শুরু হয় ঝড় আর বৃষ্টি।
সারা রাত 4 জনকে লাগিয়ে রাখতে হয়েছিল সেচার কাজে। কখনো কখনো এমন হয়েছে হালে বসা ব্লাই ছাড়া বাকি সবাইকে লাগতে হয়েছে পানি সেচায়। আকাশ ঢাকা পড়ে গিয়েছিল বাতাসের মুখে ছুটে চলা নিচু ধূসর মেঘে। অমনি থেকেছে 10 এবং 11 তারিখের সারাদিন সারা রাত, 12 তারিখ দুপুর পর্যন্ত। এখন আকাশের ক্রুদ্ধ চেহারা তেমন আছে, যদিও ঝড় থেমেছে। নীরের পর্দার মতো মেঘ, কোথাও কোনো ফাঁক ফোকর নেই, ঝুলে আছে মাথার উপর। এত নিচুতে মনে হয় হাত বাড়ালেই ছুতে পারবো। অবশ্য এই মুহূর্তে তা শান্ত, বৃষ্টি ঝরাচ্ছে না। বাতাসের অভাবে গতিহীন হয়ে পড়েছে লঞ্চ। দাঁড়ে 2 জন লোক চাই, ব্লাই বললেন। আমি একজন স্যার, লেঙ্কলেটার চেঁচালো। আরো ডজন খানেক গলা শোনা গেল একই সময়। সবাই ঠান্ডায় আড়ষ্ট, শরীর গরম করার সুযোগটা নিতে আগ্রহী। লেঙ্কলেটার আর লেবককে প্রথম বাছাই করা হলো, তবে 15 মিনিট পর পর বিশ্রামের ব্যবস্থা রাখা হলো যাতে অন্যরাও সুযোগ পেতে পারে। বেশি কষ্ট করার দরকার নেই, ব্লাই বললেন। কোন রকম পেছনের দিকটা ঢেউয়ের উপরে রাখো। লঞ্চটাকে এত ছোট আর কখনো মনে হয়নি আমার, এখন যেমন হচ্ছে। বিশাল বিস্তৃত এই সাগরে কেমন খোলামকুচির মতো লাগবে কেউ যদি আকাশ থেকে পাখির চোখে দেখে। ফুলে ফেপে ওঠা লম্বাটে ধরনের ঢেউগুলো আসছে দক্ষিণ পূব থেকে, বিশাল উচ্চতা এক একটার। তবে বাতাস নেই বলে ওগুলোর থেকে বিপদের আশঙ্কা নেই আপাতত। কিন্তু যুক্তি দিয়ে আশঙ্কা নেই বুঝতে পারলেও মন স্বস্তি পায় না। এমন ভয়ানক চেহারা ঢেউগুলোর, এত বড়, এত ফুলে ফেপে ওঠা, দেখলেই দুরু দুরু করে ওঠে বুকের ভেতর। 2.5 দিন একটানা অমানসিক পরিশ্রম আর কষ্ট করার পুরস্কার দিলেন ক্যাপ্টেন ব্লাই। 2 চামচ করে রাম প্রত্যেককে, আর দুপুরে খাওয়ার সময় ½ আউন্স করে শুয়োরের মাংস। নির্ধারিত খাবারের অতিরিক্ত এটা। এটুকুতেই দুপুরের খাওয়াটাকে রীতিমতো ভোজ মনে হলো আমাদের কাছে। আর রাম সামান্য হলে উত্তপ্ত করল শরীর। এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ঠান্ডা। এ যতটা আতঙ্কিত করে তুলছে, বিক্ষুব্ধ সাগরও ততটা পারছে না। কনকনে ঠান্ডা ভেজা কাপড় ভেদ করে, চামড়া মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে একেবারে শরীরের ভেতরে। ক্যাপ্টেন ব্লাইকে ধন্যবাদ। আমাদের ঠকঠক করে কাঁপতে দেখে একটা পরামর্শ দিলেন তিনি। সেই পরামর্শ মতো কাজ করে অনেকখানি রেহাই পেলাম ঠান্ডা থেকে। সাগরের পানিতে ভিজিয়ে কাপড় পরো, ঠান্ডা কম লাগবে, বললেন তিনি। আশ্চর্য, এই সোজা কথাটা কারো মনে হয়নি। নোনা পানিতে ভিজানো কাপড় পরে থাকলে ঠান্ডা কম লাগে, কারণ নোনা পানি সাধারণ মিষ্টি পানির মতো অত দ্রুত বাষ্পীভূত হয় না। কথাটা আমাদের প্রায় সকলেই জানে, কিন্তু প্রয়োজনের সময় কারো মনে পড়েনি। ব্লাইয়ের মুখ থেকে কথাটা বেরোতে না বেরোতেই আমরা যার যার কাপড় খুলে সাগরে ভিজিয়ে আবার পরে নিলাম। জাদু মন্ত্রের মতো কাজ হলো। ঠান্ডা অর্ধেক কমে গেল যেন। পরের 2-3 ঘন্টা মোটামুটি সহনীয় কাটলো, পালা করে দাঁড় টেনে আর কিছুক্ষণ পরপর গায়ের কাপড় সাগরের পানিতে ভিজিয়ে পড়ে। বিকেলটা পার করে দিলাম এভাবে। প্রত্যেকে উদ্গ্রীব হয়ে আছি আবহাওয়ার একটু উন্নতি দেখার আশায়। কিন্তু কোথায় কি, বিকেল যত সন্ধ্যার দিকে গড়ালো, দিনের ম্লান আলো তত আরো ম্লান হলো। বাতাস উঠল না, লঞ্চটা গতিহীন, ভাসছে সাগরে। নিস্তব্ধ চরাচর, সাগরে আকাশে বাতাসে একটু শব্দ নেই। আমরাও চুপ। আমাদের কান দিনরাত সাগরের গভীর গর্জন আর বাতাসের শো শো শব্দ শুনে অভ্যস্ত। এই নৈশব্দতাই ভীষণ অস্বস্তিকর লাগছে। এর চেয়ে ঝড় উঠুক, সাগর উত্তাল হয়ে উঠুক, তাও ভালো। এই রক্ত হিম করা নিস্তব্ধতা আর সহ্য করতে পারছি না। 2-1টা যে শব্দ শোনা যাচ্ছে, তা আমাদেরই কারো কাশির বা হাই তোলার বা বসার বা শোয়ার ভঙ্গি বদলানোর। বিকেল তখন বোধহয় 4টে কি 4:30 হবে। হঠাৎ সে বিশাল নৈশব্দ ছাপিয়ে মৃদু একটা গর্জন শোনা গেল। প্রত্যেকটা কান খাড়া হয়ে উঠল। এলফিনস্টোন আমার সামনে শুয়ে আছে কুকরি মুকরি হয়ে। মাথা তুলে চারপাশে একবার তাকিয়ে প্রশ্ন করল, কি ও, কিসের শব্দ? কেউ জবাব দিল না, দরকারও ছিল না দেয়ার। ঠিক সেই সময় একটা ঢেউয়ের মাথায় উঠে উঁচু হয়েছে লঞ্চ। সবগুলো চোখ ঘুরে গেল পূব দিকে শব্দ লক্ষ্য করে। দেখতে পেল আবার আসছে, ধীর কিন্তু নিশ্চিত গতিতে। আমাদের 1 নম্বরের শত্রু বৃষ্টি। কালচে একটা নিরেট দেয়াল যেন এগিয়ে আসছে হুড়মুড় করে ভেঙে পড়ে আমাদের দলিত মথিত চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। পেছন পেছন বাতাস আসছে না। দেয়ালটার এগিয়ে আসার ধীর গতি দেখে সে সম্পর্কে নিঃসংশয় হলাম। নিঃশব্দে আমরা অপেক্ষা করতে লাগলাম ওটার জন্যে। যতই কাছাকাছি হচ্ছে ততই বাড়ছে গর্জন ধ্বনি। একটু পরেই যখন 2 ঢেউয়ের মাঝে নিচু সাগরে নেমে গেলাম, প্রায় মিলিয়ে গেল শব্দ।
আবার যখন ঢেউয়ের মাথায় উঠলাম অমনি বেড়ে উঠল। তারপর একেবারে শেষ মুহূর্তে যেন নিখুঁতভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য লাফ দিল ওটা। পরক্ষণে আমরা হারিয়ে গেলাম ওটার ভেতর, ভিজে গেলাম, প্রায় ডুবেই গেলাম। দম নেয়ার জন্য ফুঁপিয়ে উঠলাম। এমন সর্বগ্রাসী বর্ষণের অভিজ্ঞতা এই প্রথম আমার। চোখের পলক ফেলতে না ফেলতে নৌকার সামনের অংশের মানুষগুলো দৃষ্টির আড়ালে চলে গেছে। যাদের এই অভিজ্ঞতা হয়নি তাদের পক্ষে বিশ্বাস করা শক্ত। সত্যি কথা বলতে কি, আমি যেখানে বসে আছি সে পেছনের অংশ ছাড়া বাকি লঞ্চ পুরোই অদৃশ্য। যারা কাছাকাছি আছে তাদেরও দেখতে পাচ্ছি না পরিষ্কার। জলের প্রায় নিরেট একটা পর্দা ঝাপসা করে দিয়েছে দৃষ্টি। বর্ষণের তীব্র তীক্ষ্ণ আওয়াজ ছাপিয়ে শুনতে পেলাম ক্যাপ্টেন ব্লায়ের গলা। কি বললেন তা বুঝতে না পারলেও কি করতে হবে বুঝে ফেললাম অনায়াসে। প্রত্যেকে যে যেখানে আছি সেখান থেকে হাতের কাছে যা পেলাম তাই নিয়ে পানি ছিঁচতে শুরু করলাম মরিয়া হয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে অনুভব করলাম খুব একটা কাজ হচ্ছে না। একটু একটু করে পানির উচ্চতা বাড়ছে খোলে, পায়ের পাতা গোড়ালি ডুবিয়ে উঠছে হাঁটুর দিকে। সবচেয়ে যেটা করুণ তা হচ্ছে প্রাণপণে আমরা যা ফেলছি তা সাগরের পানি নয়, ফেলছি মেঘ থেকে ঝরে পড়া বিশুদ্ধ মিষ্টি পানি, যে পানির জন্য আমরা ঘন্টার পর ঘন্টা তোফুয়ার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছি, যে পানির জন্য মাঝ সাগরে জাহাজারা নাবিকেরা মাথা কুটে মরে, ব্যর্থ প্রার্থনায় নিঃশেষ করে ফেলে সামান্য যা শক্তি অবশিষ্ট থাকে তার প্রায় পুরোটা। কি নির্মম কৌতুক! অথচ এ নিয়ে ভাববারও ফুরসত নেই। রাতের মতো অন্ধকার চারপাশে। ভাগ্য ভালো কয়েক মিনিট পরেই নৌকার এবং সহযাত্রীদের অবয়ব আবার ভেসে উঠল চোখের সামনে। বুঝলাম তাণ্ডবের সবচেয়ে খারাপ অংশটা আমরা পেরিয়ে আসতে পেরেছি। এর ভেতরেই প্রত্যেকের চেহারা যা হয়েছে আমার নিজেরই করুণা লাগছে দেখে। এমন হতভাগা চেহারা মানুষের হতে পারে কখনো কল্পনাও করিনি। পানির ধারা গড়িয়ে পড়ছে সবার কাপড় বেয়ে, চুল বেয়ে, দাড়ি বেয়ে। কাপড়গুলো সেটে গেছে গায়ের সঙ্গে, আবার হাড় পর্যন্ত কনকনিয়ে উঠছে ঠান্ডায়। মিস্টার ব্লাইট চিৎকার শুনতে পেলাম, হাত চালাও সবাই, মিস্টার কোল সামনের পালটা উঠিয়ে দাও, বাতাস ছাড়বে এক্ষুনি। জি স্যার, পাল্টা চিৎকার করল সারেং। আমরা বাকিরা দাঁড়ের কজন ছাড়া সেচে চললাম। এখন অনেক পানি রয়েছে, সব সেচে ফেলতে হবে। নৌকা একেবারে পানি শূন্য করে ফেলার পর থামলাম আমরা কয়েক মুহূর্তের জন্য। অনুভব করলাম ঠান্ডা কতখানি কাবু করেছে আমাদের। তোমরা কাপড় ভিজিয়ে নাও সাগরের পানিতে, ব্লাই চিৎকার করলেন। মুহূর্তও দেরি করলাম না নির্দেশ পালন করতে। ল্যাম্ব আর সিম্পসন খুবই দুর্বল হয়ে পড়েছে, বসে থাকতে পর্যন্ত পারছে না দুজন। ওদের কাপড়গুলো গা থেকে খুলে নিয়ে ভিজিয়ে আবার পরিয়ে দিল যারা কাছে ছিল তারা। ইতিমধ্যে সামনের পালটা তুলে দেওয়া হয়েছে। ব্লাই আবার হাল ধরলেন। এরপর অপেক্ষা বাতাসের জন্য। দূর থেকে আসতে দেখলাম ওকে। আমাদের নিচ দিয়ে বয়ে যাওয়া লম্বাটে ঢেউগুলো এতক্ষণ মসৃণ ছিল, আকাশের ধূসর রং প্রতিফলিত করছিল, এবার কালো হয়ে উঠল হঠাৎ। তারপর লাফিয়ে উঠল চূড়াগুলো। অল্প ফেনা দেখা দিল ঢেউগুলোর মাথায়। বাতাস বেশ জোরে এগিয়ে এলো, কিন্তু তেমন ভারী মনে হলো না। আমাদের ছোট্ট পালটা ফুলে উঠল। গতি পেল লঞ্চ। কিছুক্ষণের মধ্যেই দিনের ম্লান আলো কমতে কমতে মিলিয়ে গেল। আধার হয়ে এলো চারদিক। সেই সাথে বাড়ল বাতাসের ঘনত্ব। সাগর উত্তাল হয়ে উঠল আবার। ফ্রায়ার বসেছিল মিস্টার ব্লায়ের পাশে, চিৎকার করে উঠল, তৈরি হও সবাই পানি সেচার জন্য। পরের 36টা ঘন্টা কিভাবে কাটলো তা আমি বলতে পারবো না। শুধু এটুকু মনে আছে, ভয়ানক সে অভিজ্ঞতা, ভীষণ আতঙ্কজনক। ঝড় এবং বৃষ্টি, বৃষ্টি এবং ঝড়, একটার পর অন্যটা, কখনো দুটোই একসাথে। সারা রাত, পরের সারা দিন, তারপরের সারা রাত, একটানা, মুহূর্তের বিরাম নেই। দিনের বেলা যেমন তেমন, রাতের অবস্থা আরো খারাপ। নিশ্ছিদ্র অন্ধকার চারদিকে, চোখ মেলে পাশের জনকেও দেখার উপায় নেই। এই অন্ধকারে কি করে যে মিস্টার ব্লাই লঞ্চ বাঁচিয়ে রাখলেন শুধু না, ঝড়ের আগে এগিয়েও নিয়ে চললেন ভেবে বিস্মিত হই। বাতাস যদি কোনো একদিক থেকে আসতো অসুবিধে ছিল না। ক্ষণে ক্ষণে দিক বদলেছে সে, ফলে ঢেউগুলোর ছুটে আসার দিকে বদলে গেছে মুহূর্তে মুহূর্তে। ফ্রায়ার আর এলফিনস্টোন যথাসম্ভব সাহায্য করেছে তাকে। দুপাশে দুজন হাঁটু গেড়ে বসে তাকিয়ে থেকেছে পেছন দিকে। নিকষ কালো আধারের মধ্যেও যতদূর সম্ভব ঢেউয়ের গতি দেখে ধারা বর্ণনা দিয়ে গেছে। তবে আমার ধারণা ওদের বর্ণনা খুব একটা কাজে লাগেনি ব্লাইয়ের।
একদিকে অন্ধকার, অন্যদিকে সাগরের লোনা পানি ফোয়ারার মতো ছিটকে এসে লেগেছে চোখে মুখে। এর ভেতরে ঢেউ একেবারে ঘাড়ের উপরে চলে আসার আগে ওদের তা দেখতে না পাওয়ারই কথা। 14 মে তারিখে আমরা যে ঐকান্তিকতা, যে স্বস্তি নিয়ে ভোরের ধূসর আলোকে স্বাগত জানালাম, তেমনটা পৃথিবীর কেউ কোনোদিন জানিয়েছে কিনা সন্দেহ। ভোর হওয়ার সামান্য পরে আমাদের প্রতি করুণা করেই যেন থেমে গেল ঝড়। তবে সূর্যের মুখ দেখার জন্য আরো অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের। চারপাশের মুখগুলো দেখে অনুভব করতে পারলাম আমার নিজেরটা কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। কসাই ল্যাম্ব আর কোয়ার্টারমাস্টারের মেট জর্জ সিমসনের অবস্থা সবচেয়ে খারাপ। বসার শক্তিটাও শেষ হয়ে গেছে ওদের। নৌকার খোলে শুয়ে আছে দুজন গত রাতের শুরু থেকে। সারা রাত যত পানি উঠেছে সব বয়ে গেছে ওদের শরীরের উপর দিয়ে। কখনো কখনো তলিয়ে গেছে পানির নিচে, তবুও মাথা উঁচু করতে পারেনি। দম বন্ধ হয়ে মরেনি কেন ভেবে অবাক লাগছে। নেলসনের অবস্থাও করুণ। এমনিতেই খুব একটা শক্ত সমর্থ লোক নয় সে। তার উপর গত 10-12 দিন একটানা অনাহার, পানি সেচার পরিশ্রম আর ঠান্ডা ওকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। তবে ওর ওই ভঙ্গুর শরীরটার ভেতরে যে প্রাণ লুকিয়ে আছে তা ব্লাইয়েরটার চেয়ে কোনো অংশে কম নয় দৃঢ়তার দিক দিয়ে। একটা কাতরোক্তি বা অভিযোগ এখন পর্যন্ত বের হয়নি ওর মুখ দিয়ে। শারীরিকভাবে দুর্বল হলেও মানসিক দিক দিয়ে ও এক অভ্রভেদী চূড়া। কষ্টের ছাপ সবচেয়ে কম পড়েছে যাদের চেহারায় তারা হলো পার্সেল, কোল, পেকোভার, লেঙ্কলেটার, এলফিনস্টোন আর 3 মিডশিপম্যান। সাগরের বিরুদ্ধে আমাদের এই লড়াইয়ের মূল ধাক্কাটা যারা সামলেছেন সে ক্যাপ্টেন ব্লাই আর মাস্টার ফ্রায়ার। দুজনেরই মুখ শীর্ণ, চোখে ভাবহীন দৃষ্টি। তবু ব্লাই যেন এক অফুরন্ত ভান্ডার শক্তির। পরিস্থিতি যত কঠিনই হোক সামলানোর জন্য তিনি কোত্থেকে যেন বের করে নেন খানিকটা সামর্থ্য। স্যামুয়েল, ব্লাইয়ের কেরানি, অবাক করার রকম ভালো আছে, কি শারীরিক কি মানসিক দিক দিয়ে। ও শহুরে ছেলে, একটু বাবু প্রকৃতির। ভেবেছিলাম প্রথম যারা কাহিল হয়ে পড়বে ও থাকবে তাদের ভেতর, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিক উল্টো। অদ্ভুত ভালো রয়েছে ও। নিজের কোনো মতামত বা ভাবনা চিন্তা নেই স্যামুয়েলের। ব্লাই ওর কাছে কুকুরের মতো প্রভু, যেমন ঠিক তেমন। মনে হয় ব্লাই যতক্ষণ কষ্ট সয়ে টিকে থাকতে পারবেন ও ততক্ষণ পারবে। ব্লাই ওর অনুপ্রেরণা। ব্লাই ভেঙে পড়লে ও পড়বে। টিঙ্কলার আর হেওয়ার্ড বয়সে তরুণ, স্বাস্থ্যবান, কম বয়সে সুবিধাটা ওরা ভোগ করেছে, যা থেকে আমরা অনেকেই বঞ্চিত। হ্যালেট অবশ্য ওদের মতো কষ্ট সহিষ্ণু নয়, তবে সাহসী। তাছাড়া তারুণ্যের সুবিধাটাও পাচ্ছে। সে কারণে এখনো খাড়া আছে ওর শরীর। সব শেষে আসছে আমি, সুস্থ একজন মানুষ, কিন্তু স্বাস্থ্য বা মনোবল কোনো দিক দিয়ে গর্ব করার মতো কিছু নেই আমার। তবু টিকে আছি কোনো মতে। স্বীকার করতে লজ্জা নেই, মাঝে মাঝে খুব ঘাবড়ে যাই, যদিও প্রাণপণে চেষ্টা করি ব্যাপারটা লুকিয়ে রাখতে। গত 2 রাতে মাঝে মাঝে এমন সময় এসেছে যখন আমাদের কেউ, এমনকি ক্যাপ্টেন ব্লাইও না, ক্ষীণভাবে আশা করেছি আরেকটা ভোরের মুখ দেখব। সত্যি কথা বলতে কি, রাত 2টোর তাণ্ডবের পরও টিকে আছি দেখে আমাদের সবার মনোবল বেড়ে গেছে। আমরা এখন জানি কি করতে পারে, কি সইতে পারে আমাদের এই নৌকাটা। পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোচ্ছি আমরা। আকাশ এখনো ধূসর মেঘে ঢাকা। হঠাৎ দক্ষিণ পশ্চিম দিগন্তের ধূসর রং একটু ফিকে হল। কয়েক মুহূর্ত পরেই ওখানে মেঘের ভেতর একটু ফাঁক দেখা গেল। এতক্ষণ ভাবছিলাম চারপাশে আমাদের শূন্য সাগর ছাড়া কিছু নেই, কিন্তু এই এক জায়গায় একটু মেঘ সরে যেতেই দেখলাম, অথবা মনে হলো দেখলাম, হালকা নীল পাহাড়ের সারি ভাসছে আকাশে। টিঙ্কলার প্রথম দেখল। আমরা অনেকে চোখ তুলে তাকানোর আগেই ওটা আবার ঢাকা পড়ে গেল মেঘের আড়ালে। যারা দেখতে পায়নি তারা বিশ্বাস করল না সত্যি টিঙ্কলার কিছু দেখেছে। কিন্তু 1 ঘন্টা পর আবার ওটা দেখা গেল। এবার আর কোনো সন্দেহ রইল না কারো মনে। মেঘ এখন অনেকটা উপরে উঠে গেছে। পটভূমিতে ধূসর আকাশ নিয়ে প্রকাশিত হয়েছে বিশাল নীল শৈলশ্রেণী ছাওয়া এক দ্বীপ। প্রথমে মনে হলো ওটা বুঝি একটাই দ্বীপ, কিন্তু একটু কাছাকাছি হওয়ার পর বুঝতে পারলাম একটা নয়, 4টে। পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে পশ্চিম উত্তর পশ্চিমে বিস্তৃত। আমাদের বর্তমান অবস্থান থেকে দূরত্ব হবে কমপক্ষে 6 লিগ। সবচেয়ে বড় দ্বীপটার পরিধি ক্যাপ্টেন ব্লাই অনুমান করলেন প্রায় 12 লিগ। গতিপথ বদলে আমরা একেবারে উত্তরের দ্বীপটার পূর্ব উপকূলের দিকে এগোতে লাগলাম।
অনুমান ছাড়া আর কোনো অবলম্বন নেই ক্যাপ্টেন ব্লাইয়ের। তবু তার বিশ্বাস হল এই দ্বীপগুলো নিউ হেব্রাইডেসের অংশ। নিউ হেব্রাইডেস দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন কুক 1774 সালে, দক্ষিণ সাগরে তার দ্বিতীয় অভিযানের সময়। তিনি এই দ্বীপপুঞ্জের নাম রেখেছিলেন নিউ হেব্রাইডেস। সকাল থেকে আমরা 2 নট গতিতে এগোচ্ছি। সাগর এখন এত শান্ত যে মাত্র দুজনেই চালিয়ে নিতে পারছে পানি সেচার কাজ। বাকিরা উৎসুক চোখে তাকিয়ে আছি দ্বীপগুলোর দিকে। মাঝে মাঝেই ঘাড় ফিরিয়ে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করছি ক্যাপ্টেন ব্লাইয়ের দিকে, কিন্তু তার মুখ ভাবশূন্য। ভবিষ্যৎ পরিকল্পনার কোনো আভাস নেই সেই মুখে। বিকেলের মাঝামাঝি নাগাদ অপেক্ষাকৃত বড় দ্বীপ 3টিকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম। আর 1 লিগ মতো গেলেই পৌঁছে যাব সবচেয়ে ছোট এবং উত্তরের দ্বীপটার উপকূলে। বাতাস একটু বেড়েছে, ফলে আমাদের গতিও। মিস্টার ব্লাই লঞ্চের মুখ আরেকটু ঘোরালেন দ্বীপটার আরো কাছে যাওয়ার জন্য। উপকূলের অনেকগুলো জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখছি, মানে আগুন জ্বলছে ওইসব জায়গায়। আর আগুন মানে উষ্ণতা, যার ভয়ানক প্রয়োজন আমাদের এই মুহূর্তে। কিন্তু দ্বীপে নেমে ওই উষ্ণতার সান্নিধ্যে যাওয়ার ভাগ্য কি আমাদের হবে? সম্ভাবনা কম। আগুন মানে উষ্ণতা যেমন, আগুন মানে তেমনি মানুষের উপস্থিতিও। আর এই অঞ্চলের মানুষ মানেই জঙ্গলি। উপকূলের কাছাকাছি গেলেও দ্বীপে নামার অনুমতি মিস্টার ব্লাই দেবেন বলে মনে হয় না। ঘোড়ার খুরের মতো আকৃতি দ্বীপটার। খুরের মাঝখানে একটা বড় উপসাগর। উত্তর পূব দিকে তার মুখ। সুউচ্চ এক শ্রেণী পাহাড় খাড়া ঢালে নেমে এসেছে একেবারে সাগর পর্যন্ত। ডাঙ্গা থেকে প্রায় 2 মাইল দূরে থেকে মুখ পেরিয়ে খুরের ভেতর ঢুকলাম আমরা। প্রায় 8 ঘন্টা লাগলো উত্তরের অন্তরীপটা ঘুরতে। তারপর পৌঁছে গেলাম অশ্বক্ষুরাকৃতি উপসাগরের আশ্রয়ে। এতক্ষণ একটা কথাও বলিনি কেউ। সবাই উদ্বেগের সাথে অপেক্ষা করছি ক্যাপ্টেন ব্লাইয়ের উদ্দেশ্য জানার জন্য। পালগুলো ছোট করে দাও, নির্দেশ দিলেন তিনি। এগিয়ে চললাম আমরা। অবশেষে দেখা পেলাম ছোট একটা খাড়ির, অনেকটা তোফায় যেটাতে ছিলাম সেটার মতো। পার্থক্য শুধু এটার সৈকত বালিতে গড়া, তোফাটার মতো পাথুরে নয়। আরেকটা ব্যাপার খুবই উৎসাহিত হওয়ার মতো, এখানে গাছপালা প্রচুর এবং সব উজ্জ্বল সবুজ, তরতাজা। দ্বীপটাকে আমাদের সাগর ক্লান্ত চোখে স্বর্গ মনে হলো রীতিমতো। পাল নামিয়ে ফেলার নির্দেশ দিলেন ব্লাই। 2 জন লোককে বসিয়ে দিলেন দাঁড়ে, লঞ্চ তীর থেকে দূরে রাখার জন্য। এবার মিস্টার পার্সেল, ব্লাই বললেন, আমরা নৌকার কিনারের কাপড়ের দেয়াল মেরামত করে নেব। হাত চালিয়ে কাজ করবে। প্রয়োজনের অতিরিক্ত 1 মিনিটও এখানে নষ্ট করতে চাই না আমি। গত রাতের ঝড়ে আমাদের পানিরোধী কাপড়ের প্রাচীর ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই সাগরে আরো এগোতে হলে ওটার মেরামত একান্ত জরুরি। ব্লাইয়ের নির্দেশ শোনার পর গভীর নিস্তব্ধতা নেমে এলো আমাদের ভেতর। পার্সেল যেখানে ছিল সেখানেই রইল। অবশ্য একটু পরে মুখ তুলল, চাপা উষ্মা তার চেহারায়। মিস্টার ব্লাই, ও বলল, যদি ভেবে থাকেন আমাদের অন্তত একবার ডাঙায় নামার সুযোগ না দিয়ে এখান থেকে চলে যাবেন, আমি প্রতিবাদ করব। হ্যাঁ, শুধু আমি না, আর অনেকেই আছেন যারা আমার মতে প্রতিবাদ করবে। পায়ের সব জড়তা, সব আড়ষ্টতা সত্ত্বেও তড়াক করে উঠে দাঁড়ালেন ব্লাই। ঠোঁট দুটো চেপে বসেছে একটার সাথে আরেকটা। চোখ জ্বলছে ক্রোধে, কিন্তু সামনের বিধ্বস্ত মূর্তিগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে নরম হয়ে এলো তার অভিব্যক্তি। আরো অনেকে আছে? শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। কারা তারা? কথা বলুক। আমি স্যার, খসখসে কণ্ঠে জবাব দিল এলফিনস্টোন। বিশ্বাস করুন, আমি শুধু আমার হয়ে বলছি না, আমি অন্য অনেকের পক্ষ থেকেই বলছি। স্যার, ভয়ানক দুরবস্থা আমাদের, যোগ করল ফ্রায়ার। তীরে অন্তত একটা রাতও যদি বিশ্রাম নিতে পারি অনেকখানি তাজা হয়ে উঠব। অনেকে হয়তো প্রাণে বেঁচে যাবে। এত সুন্দর সবুজ দ্বীপ, নিশ্চয়ই খাবারও পাওয়া যাবে। নারকেল গাছ আছে স্যার, বলল লেঙ্কলেটার। ওই যে ওখানে দেখুন, ঢালের খানিকটা উপরে। একগুচ্ছ নারকেল গাছ সত্যি দেখতে পেলাম লেঙ্কলেটারের ইশারা মতো তাকিয়ে। ব্লাইও দেখলেন। তারপর আবার ঘাড় ঘুরিয়ে তাকালেন আমাদের দিকে। এক মুহূর্ত ভাবলেন কি যেন, তারপর মাথা নাড়লেন। না, এ ঝুঁকি আমরা নিতে পারি না। ভেবো না তোমাদের দুঃখ দুর্দশা আমি বুঝতে পারছি না। আমি নিজেও তো ভোগ করছি। ঈশ্বর জানেন, ডাঙায় নেমে একটু বিশ্রাম নিতে পারলে আমার চেয়ে বেশি খুশি কেউ হতো না। কিন্তু কি করা যাবে, বিপদের সম্ভাবনা সত্যি খুব বেশি।
এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। স্যার, এখানে কোনো ইন্ডিয়ান নেই, পার্সেল বলল। পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বেশ কষ্ট করতে হলো ব্লায়ের নিজেকে সামলাতে। এখন নেই, কিন্তু দূর থেকে অনেকটা জায়গাতেই ধোঁয়া উঠতে দেখেছি। আর আমরা উত্তর অন্তরীপটার এমন কিছু দূর দিয়ে আসিনি। নিশ্চয়ই ওরাও আমাদের দেখেছে। এতক্ষণে হয়তো রওনা হয়ে গেছে এই খাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। একটা কথা বলছি, শুনে আশা করি তোমাদের তীরে যাওয়ার ইচ্ছে ঠান্ডা হবে। ক্যাপ্টেন কুকের কাছে শুনেছি নিউ হেব্রাইডেসের জঙ্গলিরা ভীষণ হিংস্র, মানুষ খেকো। এই দ্বীপগুলো যে নিউ হেব্রাইডেসেরই, তাতে কোনো সন্দেহ নেই। আমি ভয় পাই না, বাধা দিয়ে বলল পার্সেল। আপনি পেলে পেতে পারেন। ঝাঁকুনি মেরে মাথাটা পেছন দিকে হেলিয়ে আবার সোজা করলেন ব্লাই, যেন আচমকা ঘুষি খেয়েছেন মুখে। পার্সেল যত বদমেজাজি আর অহংকারী হোক, এই সুরে কখনো কথা বলার সাহস পায়নি। অনাহারে ওর বুদ্ধি বিবেচনা লোপ পেতে শুরু করেছে বলেই সন্দেহ হলো আমার। কিন্তু মিস্টার ব্লাই আশ্চর্য সহিষ্ণুতা দেখালেন। এর 10 ভাগের 1 ভাগও যদি বাউন্টিতে থাকতে দেখাতেন, আমার বিশ্বাস এই দুর্ভোগে পড়তে হতো না আমাদের। হয়তো নিজের দুর্দশা দিয়ে অন্যের দুর্দশা বুঝতে পারছেন তিনি। হয়তো আমাদের শীর্ণ ক্লিষ্ট চেহারা তার ইস্পাত কঠিন মনকে সামান্য হলেও আর্দ্র করতে পেরেছে। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তিনি। আমার মনে হলো মুখ ফসকে রূঢ় কিছু যেন না বেরিয়ে যায়, সেজন্য প্রস্তুত করলেন নিজেকে। তারপর যখন কথা বললেন, আগের মতোই শান্ত তার গলা। কাজ শুরু করো মিস্টার পার্সেল। যদি না করো, ঈশ্বরের কসম তীরে যেতে হবে তোমাকে, এবং আমার সাথে, শুধু আমার সাথে। আর একটা কথাও বলল না ছুতোর মিস্ত্রি। কাজে লেগে গেল। যাদের এখনো কিছু শক্তি অবশিষ্ট আছে, তারা সাহায্য করতে লাগলো তাকে। আমরা বাকিরা বসে রইলাম সতৃষ্ণ নয়নে তীরের দিকে তাকিয়ে। একটু পরেই শুনতে পেলাম লেবকের সবিস্য উচ্চারণ। হ্যাঁ স্যার, দেখেছে আমাদের, ওই দেখুন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জেমস নরম্যান হল এবং চার্লস নর্ডফের লেখা বাউন্টি সিরিজের দ্বিতীয় বই মেন এগেইনস্ট দ্য সি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।